আর যাদবপুর বিশ্ববিদ্যালয়তে আমি আমার পিএইচডি করেছি, এবং পিএইচডিটা ছিল ভারতের জাতীয় শিক্ষা আন্দোলনের উপর। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎস এবং তার মূল উদ্দেশ্য কি ছিল আমরা জানি। এবং সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়তেই যার উৎস ছিল জাতীয় আন্দোলন, যার উৎস ছিল আত্মনির্ভর শিক্ষা প্রণালী, ভারতীয় শিক্ষা প্রণালী, সেই দর্শন দিয়ে ভারত এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎস। সেখানে দেয়ালে বিভিন্ন ধরনের পোস্টার, ভারত বিরোধী পোস্টার পড়ে। The observation is not on the performance of the university, but the larger question is, can the university system or those who are in charge of higher education in the state tolerate that kind of stance, even if it comes from students and faculty? এবং এই কথাটা আমি কেন বলছি, আপনারা সবাই ইনফর্মড এবং কনসিয়াস সিটিজেন, আপনারা জানেন। আমাদেরকে হঠাৎ বলা হলো যে শ্রী অরবিন্দকে নাকি ফাঁসি দেওয়া হয়েছিল আলিপুর জেলে। এই ধরনের ইতিহাস পরিবেশন করছেন তারা যারা দায়িত্বশীল পদে রয়েছেন। আমাদেরকে আজকে শ্রদ্ধেয় বিদ্যুৎ দা মনে করালেন যে ৮,২০৭ স্কুল, ৭টি স্কুল প্রাইমারি এবং সেকেন্ডারি এই রাজ্যে বন্ধ হয়ে গেছে, এবং গার্ল স্টুডেন্ট এনরোলমেন্ট ড্রপ আউট is at 17% in the state. এবং শুধু তাই নয়, এই রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যেখানে 2017-18 থেকে যে বিশ্ববিদ্যালয় ঘোষণা হলো, এখানে আমাদেরকে বলা হলো যে আমাদের ছেলেমেয়েরা অক্সফোর্ড কেমব্রিজে কেন যাবে, আমাদের ছেলেমেয়েরা অক্সফোর্ড কেমব্রিজে যাওয়ার দরকার নেই, আমরাই অক্সফোর্ড কেমব্রিজ এখানে তৈরি করব। খুব ভালো কথা, একেবারে প্রশংসনীয় উদ্যোগ। এবং কিন্তু আপনারা যদি পরিসংখ্যান দেখেন, স্ট্যাটিস্টিক্স দেখেন, অবস্থা দেখেন, 2017-18-তে যে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করার ঘোষণা করা হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ, সেখানে উপাচার্য ছাড়া সবাই অস্থায়ী। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নেই। নদিয়াতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেল নেই, এবং বেশিরভাগ বিশ্ববিদ্যালয় চলছে কোনো পরিত্যক্ত মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস থেকে, বা কোনো হোস্টেল থেকে চলছে, বা কোনো কলেজের অ্যানেক্স থেকে চলছে। এইভাবে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা করে তো আর অক্সফোর্ড কেমব্রিজ তৈরি করা যাবে না পশ্চিমবঙ্গে। কিন্তু এ রাজ্যের উচ্চশিক্ষার যিনি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মন্ত্রী, তার ধ্যান জ্ঞান হচ্ছে একটি জিনিস সাব্যস্ত করার, যে আরএসএস রবীন্দ্রনাথকে ঠিক পছন্দ করতেন না, এবং আরএসএস রবীন্দ্রনাথকে ঠিক তার মর্যাদা দেয়নি। দিস ইজ হিজ অনলি এরিয়া অফ ফোকাস। Whereas you have 11 universities announced which are languishing, and you have a university like Jadavpur where slogans of Bharat Tere Tukre Tukre are heard and no steps are taken. And no CCTV cameras also have been installed despite the court's directive. সেই জন্য বলতে গেলে এখন অনেক কিছু বলা যায়। সেই জন্য আমি চন্দ্রশেখর দাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনি উদ্যোগ নিয়েছেন, and you have such an informed and a very inspiring audience আজকের দিনে। আমি একটা কথা একটু বলে গোড়ার কথা গোড়ায় বলি। আপনারা সবাই ব্যস্ত আজকের দিনে এসছেন, আমি বেশি সময় নেব না। কিন্তু ধরুন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সামনে সংকট, অর্থাৎ পশ্চিমবঙ্গের সামনে সংকট হচ্ছে অস্তিত্বের সংকট, ধর্মের সংকট, এবং একটি মানসিক বিচ্ছিন্নতাবাদ গত কয়েক বছর ধরে মাথা চাড়া দিচ্ছে এই পশ্চিমবঙ্গে। না হলে ভারতের প্রধানমন্ত্রী আসেন এখানে, তাকে বলা হয় টুরিস্ট। হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার অফ দিল্লি, হি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার অফ গুজরাট, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখানে এসছেন বহু দশক পর, আমার তো মনে নেই, বহু দশক পর প্রধানমন্ত্রী একটু গেলেন হুগলির বুকে, সেখানে তিনি অসাধারণ কিছু তার বক্তব্য, অনুভূতি তিনি ব্যক্ত করলেন। কিন্তু বলা হলো যে তিনি যমুনাতে না গিয়ে হুগলিতে কেন ঘুরছেন, যমুনাতে গিয়ে আগে ঘুরুন, হুগলিটা তো আমরা পরিষ্কার করেছি। 13 বছর প্রায়
13 বছর প্লাস 14 বছর যারা দিল্লিতে ক্ষমতায় ছিলেন স্টেট হিসেবে, তাদের প্রতি প্রশ্ন করা উচিত যে যমুনার এই অবস্থা, দুরবস্থা 30 বছরে 3 দশকে যমুনার এই দুরবস্থা হলো কেন? এবার যারা নিজেদেরকে বাংলার গর্বের যারা সংস্থাপক বা প্রোটেক্টর ক্লেম করে, গঙ্গা তো ইজ ইন্টিগ্রাল টু আওয়ার কালচার। বাঙালি হুগলি মানে বাঙালির সামাজিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, বাঙালির জাতীয় জীবনে, আমাদের জীবনে গঙ্গা ছাড়া আমরা ভাবতেই পারি না। মা আমাদের জন্য মা, সারা সনাতনীদের জন্যই মা। কিন্তু সেখানে আমরা দেখছি যে দেখুন গঙ্গার অবস্থা কেন। আমি বললাম একটু গোড়ার কথা দিয়ে শুরু করি। 2024 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব, সেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন, কি বলছেন, অন পেরিউজাল অফ দিস রিপোর্টস, কোন রিপোর্টস, ডিএমরা প্রায় several districts of West Bengal, North 24 Parganas, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ডিএমদের রিপোর্ট তলব করা হয়েছিল যে গঙ্গার পরিস্থিতি কি। এবং সেখানে সেই রিপোর্ট খতিয়ে দেখে দেখা যাচ্ছে, we in general find that no adequate facilities for treatment of sewage generated per day have been set up, and that even the timeline for achieving the targets of 100% treatment of sewage has not been disclosed. অর্থাৎ বলা হচ্ছে ফেব্রুয়ারি 2024-এ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলছে যে প্রায় is the condition is far from satisfactory, এবং গঙ্গার অবস্থা হচ্ছে এমন যে 258.67 million liters per day of untreated sewage is directly flowing in the river Ganga in the state of West Bengal. This was in 2024. সেই জন্য শুধু বললেই তো হলো না যে আমরা পরিষ্কার করেছি। আমাদের আস্থার কেন্দ্র, সনাতনীদের আস্থার কেন্দ্র, এবং সেখানে আমরা দেখছি যে টোটাল রিলিজ আপ টু জানুয়ারি 2023 West Bengal has received 1,369 crore from various projects for Ganga rejuvenation. তারপর আবার ডিসেম্বর 2022-এ তার আগে 1500 কোটি টাকা দেওয়া হয়েছিল স্পেসিফিক্যালি ফর সেটিং আপ সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টস অ্যালং দ্য গঙ্গা, ব্যাংক অফ গঙ্গা। কিছু হয়নি 2024-এও। এবং আদি গঙ্গা পরিষ্কার করার জন্য যার তত্ত্বাবধানে আদি গঙ্গা, সেই জন্য বলছি ধর্মের সংকট, যার তত্ত্বাবধানে আদি গঙ্গা পরিষ্করণ করার দায়িত্ব, তিনি আমাদের বলছেন যে তার একটি আস্পৃহা, ধরুন তার পজিশনে আস্পৃহা হওয়া উচিত ছিল যে আমি গঙ্গাকে একেবারে আদি গঙ্গাকে अगेन মেক ইট আ লাইফলাইন অফ বেঙ্গল, এবং আমাদের সংস্কৃতির বাহক যেমন ছিল, বাণিজ্যের বাহক ছিল, সেই আদি গঙ্গাকে আবার আমি সেই রূপে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবো। কিন্তু তার সেটা ধ্যান জ্ঞান না। তার ধ্যান জ্ঞান হলো যে তিনি চাইছেন আগামী 10-15 বছরে 50%-রও বেশি মানুষ উর্দুভাষী যাতে হয় পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে তার লক্ষ্য। অ্যান্ড হি ইজ দ্য মেয়র অফ ক্যালকাটা। কিন্তু এই দেখুন 600 কোটি টাকা আদিগঙ্গা পরিষ্করণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কমিটমেন্ট টুয়ার্ডস পশ্চিমবঙ্গের সংস্কৃতি দেওয়া হয়েছিল। কিন্তু এই হচ্ছে অবস্থা। 2018 থেকে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা 180 কোটি টাকা দিয়ে 24টা ঘাট এবং ক্রিমেটোরিয়াম গঙ্গার ধারে ধারে বিভিন্ন জেলায় সংস্কার হয়েছিল, ঘাটের সংস্কার। আমি এই কারণে এগুলো বললাম, মানে একটু যেখানে একটু খুব গভীর বিচারধারার আলোচনা হয়, মাঝে মাঝে মনে হয় যে এই আবার তথ্য কেন তুলে ধরবো, বাট বিকজ গঙ্গা ইজ ইন্টিগ্রাল টু আওয়ার লাইফ, আওয়ার সিভিলাইজেশন অ্যান্ড কালচার, সেই জন্যে এ কথা আমি বলতে বাধ্য হলাম। এবার আসি একটু খুব সংক্ষেপে বলি, ওই যে বলছিলাম যে গোড়ার কথা একটু গোড়ায় বলি। বিদ্যুৎদা যেখান থেকে শেষ করলেন শ্রদ্ধেয় বিদ্যুৎদা, আমি সেখানে একটু ধরে দিচ্ছি, কেন উনি খুব সুন্দরভাবে, খুব সাকসিঙ্কলি যাকে বলে, আমাদেরকে ন্যাশনাল সিকিউরিটি ইম্পারেটিভস কি পশ্চিমবঙ্গের সামনে এই কথাটা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমাদের একটি গুরু দায়িত্ব, পরিবর্তন এই কারণে আনা উচিত, এই যে মানসিক বিচ্ছিন্নতাবাদ। আমি 16-17 ঘন্টা একটি আর্টেরিয়াল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 12
ন্যাশনাল হাইওয়ে 34 যেটা ছিল এখন ন্যাশনাল হাইওয়ে 12। NH 12-কে আমি 16-17 ঘন্টা ধরে অবরোধ করব। অবরোধ করার মানে প্রতিবাদ করার গণতন্ত্রে সবারই, সংসদীয় গণতন্ত্রে সবারই অধিকার আছে, কিন্তু আমার প্রতিবাদের দরুন আমি জাতীয় নিরাপত্তা, জাতীয় সুরক্ষাকে বিঘ্নিত করব, এই প্রতিবাদ কিন্তু মানা যায় না। এবং সেই জন্য বলছি মানসিক বিচ্ছিন্নতাবাদ। যারা প্রতিবাদকারী তাদের the larger idea of India for them doesn't exist. ভারত বোধ, ভারতীয়তা থেকে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, এবং যারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন ভোট ব্যাংকের কারণে, তাদের জন্যও ভারতীয় সুরক্ষা, ভারতের সুরক্ষা, জাতীয় নিরাপত্তা একেবারেই কিন্তু নগণ্য। এবং সেই জন্য বিদ্যুৎদা মনে করিয়ে দিলেন আমাদের খগড়াগড়। আপনাদের মনে আছে অক্টোবর 2014 খগড়াগড়ে সিরিয়াল ব্লাস্ট হলো, এবং কার বাড়িতে সেই বোমার কারখানা অবস্থিত ছিল আপনারা জানেন। আপনাদেরকে এই এক্সট্রা ইনফরমেশন দেওয়ার দরকার নেই, ইউ আর ওয়েল ইনফর্মড অডিয়েন্স। এবং এমন সিরিয়াল ব্লাস্ট, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি স্লিপার সেল সেখানে অপারেট করছে। বিদ্যুৎদা বললেন এনআইএ ঘন ঘন আসছেন, এনআইএ কে ইনভেস্টিগেশন করতে হচ্ছে। আপনাদের মনে আছে সেপ্টেম্বর 2020, ঠিক কোভিডের কোভিডের সেই সময় মুর্শিদাবাদ থেকে ঠিক ওই মাটির তলায় আর্মস এবং অ্যামিউনিশনের একটি ফ্যাক্টরি চলছে, সেখানে জেএমবির স্লিপার সেল অপারেটিভরা আর্মার তৈরি করছে, বোমা তৈরি করছে, বন্দুক তৈরি করছে, সফিস্টিকেটেড ওয়েপন। এনআইএ রেড করলো ভোর রাতে। এনআইএ রেড করার পর এই রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি বললেন যে ওরা একটি বিশেষ সম্প্রদায়ের বলে তাদেরকে টার্গেট করা হচ্ছে, ওরা কিন্তু টেররিস্ট নয়। ক্যান ইউ ইমাজিন যে একটা ফ্যাক্টরি চলছে, the local intelligence, the local police has no clue, or even if they have been silent. There was no কোনো রকম পদক্ষেপ তারা নেয়নি। এই ধরনের আপনারা যদি দেখেন ঘটনা, সেই খগড়াগড়ের ঘটনার পর আপনাদের মনে আছে অজিত দোভাল এলেন এখানে, তিনি সেখানে সরেজমিনে খতিয়ে দেখে কলকাতা ফেরত গেলেন। এই কথা আমি বারবার বিভিন্ন জায়গায় বলছি, কেন আমাদের মনে রাখতে হবে অস্তিত্বের সংকট আমাদের সামনে। তিনি ফিরে এসে একটি উচ্চস্তরীয় বৈঠক করলেন এখানে, যারা ক্ষমতায় আছেন, যারা ভারপ্রাপ্ত, যারা জনগণের ভোটে জিতে এসছে, তাদেরকে তিনি বোঝালেন পরিস্থিতি কি সংকটময়, আমরা একটি সীমান্তবর্তী রাজ্য এবং কি ধরনের সতর্কতা আমাদের সেই জন্য অবলম্বন করতে হবে। তিনি ফেরত গেলেন দিল্লিতে। তার ঠিক একদিন পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন, ওই যে ওনার একটা ফেভারিট একটা এক্সপ্রেশন আছে, সাজানো ঘটনা। তিনি বললেন যে এগুলো সাজানো ঘটনা, কেন্দ্রীয় এজেন্সির দ্বারা এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর থেকে বেশি রেসপন্সিবল স্টেটমেন্ট when it comes to national security, and please don't mistake me that I stand before you as a party spokesperson or representing a certain party. I stand before you as a swayamsevar, as a conscious and concerned citizen who's concerned about West Bengal. এবং পশ্চিমবঙ্গকে মূল স্রোতে ফিরিয়ে আনা এবং এই বিচ্ছিন্নতাবাদের বিরোধিতা করা, এ হচ্ছে আমাদের কনসিয়াস সিটিজেন্সদের কিন্তু কর্তব্য। আমাদের হাতে সময় খুব কম, না হলে দেখছেন একটি অদ্ভুত পরিস্থিতি, যেখানে হাইকোর্ট বলছে, স্ট্যান্ডিং কাউন্সিল অফ দ্য স্টেট কে হাইকোর্ট বলছে যে কি অদ্ভুত। আচ্ছা, আপনি তো মানছেন কোর্টে দাঁড়িয়ে যে সীমান্ত, আন্তর্জাতিক সীমান্তে কাটা তারের বেড়া লাগানো জাতীয় নিরাপত্তার জন্য কতটা জরুরি, একথা আপনি মানছেন। জাস্টিস সুজয় পাল বলছেন স্ট্যান্ডিং কাউন্সিলকে, লার্নার্ড অ্যাডভোকেট মিস্টার বন্দ্যোপাধ্যায় তাকে বলছে, তিনি বলছেন হ্যাঁ আমি মানছি। তারপর তিনি বলছেন, জাস্টিস বলছেন, কিন্তু কি অদ্ভুত পরিস্থিতি যে এই যে ধরুন 600+ যে কিলোমিটার যেখানে কাটা তারের বেড়া লাগানো হয়নি across 9 districts in West Bengal, সেই জমি আপনারা রাজ্য অধিগ্রহণ করেছেন, সেই জমি অধিগ্রহণ করেছেন, কেন্দ্র থেকে আপনারা কম্পেনসেশন পেয়েছেন, কিন্তু জমি আপনারা হ্যান্ড ওভার করছেন না। বলছেন এসআইআর চলছে, ইলেকশন আসবে, এইসব আসবে বলে আমাদের কাছে এখন সময় নেই। সো আমি বারে বারে আপনাদেরকে যে কারণে এই কথাটা বলছি, যে এই মানসিক বিচ্ছিন্নতাবাদ ইজ রিফ্লেক্টেড। 25,000 rupees cost impose করেছে কোর্ট 25,000 rupees, I wish it was 25,000 crores,
instead of 25,000 rupees for such an irresponsible act which is compromising national security to the hilt. মানে ধরুন এবার আমি একটা আপনাদেরকে একটু, যেহেতু ইতিহাসের কথা একটু সামান্য বলতে হবে, এবং আমি আবার, কেননা বিদ্যুৎ দা হ্যাজ লেড দ্য পয়েন্টস, আমি সেখানে আপনাদেরকে একটা কথা মনে করাচ্ছি। পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন 1989-90 সালে 11 মাসের জন্য টিভি রাজেশ্বর, ফর্মার ডাইরেক্টর অফ আইবি। এবং টিভি রাজেশ্বর কোনোদিন সংঘের প্রতি তার কোন রকম মানে হৃদ্যতাও ছিল না, তিনি বিজেপিও করতেন না, তিনি একেবারে পুরোপুরি ইন্দিরা গান্ধীর অ্যাডভাইজার ছিলেন। এমার্জেন্সির সময় তিনি আইবির ডাইরেক্টর ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের গভর্নর হয়ে 11 মাস অনেক প্রবাস করেছিলেন সীমান্তবর্তী এলাকা। 96 সালে তিনি 3 পার্টের একটি সিরিজ লিখেছিলেন, যেখানে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন, সেখানে বলছেন যে আমি পরিস্থিতি দেখে আমি তখনই বুঝেছিলাম যে আগামী দিনে কিন্তু যে ধরনের অনুপ্রবেশ ঘটানো হয়েছে এবং যে ধরনের অনুপ্রবেশ ঘটছে, আগামী দিনে একটি আলাদা পৃথক দেশের দাবি পশ্চিমবঙ্গের কিছু অংশ, বিহার, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, উত্তর 24, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, ওয়েস্ট দিনাজপুর, এদিকে কিষানগঞ্জ নিয়ে একটি আলাদা দেশের কিন্তু দাবি আগামী দিনে উঠতে পারে। আর বি নট সিইং আ প্যাটার্ন? এই যে বারে বারে মুর্শিদাবাদ অবরোধ করা, এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের প্রাণহানি হলো, তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, কিসের জন্য? ওয়াকফের বিরোধিতা যারা করছিল তারা নৃশংসভাবে হত্যা করা হলো। দ্য স্টেট হ্যাড অ্যাবডিকেটেড। তারপরেই দেখা গেল যে ওয়াকফের যা যা বিষয় ছিল সবটাই এই স্টেট অ্যাকসেপ্ট করে সব একেবারে ওয়াকফের লাইনে, তারা ওয়াকফ লর লাইনে তারা পড়ে গেল। টিভি রাজেশ্বর বলছেন যে the border could not be clearly defined or demarcated in many places, and I saw near Dinhata in Kuch Bihar district the green paddy fields crisscrossed by bamboo poles with red flags. তখনকার দিনের অবস্থা, আর আজকে যখন কাঁটার তারের বেড়া লাগানো হচ্ছে, বিরোধিতা করা হচ্ছে। এবং তিনি বলছেন, during my tour, the governor is saying, I met the Sabhapatis, MLAs and officers of the respective districts and discussed their problems. In none of the 4 districts did any one of them, either an official or a non-official, even mention Bangladesh immigrants as a problem affecting them. অর্থাৎ দশকের পর দশক ধামাচাপা দেওয়া হয়েছে ভোট ব্যাংকের কারণে। 34 বছর যারা এখানে রাজত্ব করেছে, বিদ্যুৎদা বলেছেন, তারা যেমন ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ইউ হ্যাড দ্যাট পিকুলিয়ার, মানে ইতিহাসে যদি যাওয়া যায়, ওই যুক্ত ফ্রন্টের সরকারে মন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্নায় বসেছে, আপনারা জানেন সেটা। একদিকে তারা যেমন ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে, অন্যদিকে তারা ভোট ব্যাংকের কারণে এই ধরনের রাজনীতি করেছে। এবং সেই জন্যে তাদের এবং বর্তমানে যারা আছে, ঘুষপেটিয়া কথাটাই শুনলে একেবারে তারা তিতিবিরক্ত হয়ে যায়। কেন? the ঘুষপেটিয়া for them is a lifeline, is oxygen for them, and the ঘুষপেটিয়া for West Bengal's future is anathema and poison. এই জন্যে এই যে মানসিক বিচ্ছিন্নতাবাদ পশ্চিমবঙ্গকে আস্তে আস্তে মার্জিনে নিয়ে যাওয়ার কারণটাই এই, যে এমনভাবে আলাদা করে দাও যে সেখানে কেউই, nobody is welcome, the constitution is not welcome. চন্দ্রশেখর দা আমাকে মনে করালেন, উনি মনে করালেন মোথাবাড়ির কথা। প্রথমবার আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখানে অনেকে ইতিহাসের ছাত্র রয়েছেন, গবেষক রয়েছেন, একটু ঘেঁটে দেখবেন তো, আমি অন্তত পাইনি। এবং চন্দ্রশেখর দা মনে করালেন বলেই আমি বলছি। জাস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মোথাবাড়িকে উদ্দেশ্য করে বলছেন, the incident that took place yesterday is a brazen attempt not only to browbeat judicial officers but also amounts to a challenge to the authority of this court, in the Supreme Court of India. কেন সুপ্রিম কোর্টই ট্রাইব্যুনাল হবে বলেছে, সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্টেড হবে বলেছে, সুপ্রিম কোর্ট এই পুরো প্রথাটাকে, এই সিস্টেমটাকে, ফ্রেমওয়ার্কটাকে তৈরি করে দিয়েছে। ইউ আর চ্যালেঞ্জিং দ্য রিট অফ দ্য সুপ্রিম কোর্ট। 17 ঘন্টা একটা দেখবেন স্ট্যান্ডার্ড
অবরোধ হচ্ছে 16-17 ঘন্টা, তার নিচে আজকাল হচ্ছে না। এবং ঘেরাও হচ্ছে 16-17 ঘন্টা, তার নিচে হচ্ছে না। এবং তারপর তিনি বলছেন ইট অ্যাপিয়ার্স টু বি, ইট ইজ নট আ রুটিন অকারেন্স, ইট অ্যাপিয়ার্স টু বি আ ক্যালকুলেটেড ওয়েল প্ল্যান্ড ডেলিবারেট অ্যাক্ট intended to demoralize the judicial officers. আমি তো বলবো not only demoralize the judicial officers, it is intended to challenge the writ of the constitution and the writ of and the sense that we in West Bengal belong, are part and integral part of India. এটাকে চ্যালেঞ্জ করার একটি এটা আমি বলবো it is a first attempt. সেই জন্য বলছি যে অস্তিত্বের সংকট আমাদের সামনে, ধর্মের সংকট, হরগোবিন্দ দাস, চন্দন দাস যে হতে পারে, ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট যেটা একসময় কাশ্মীরে হতো 90-এর দশকে, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেভাবে সেই সময় কাশ্মীরে কাজ করেছে এবং যেভাবে সেই সময় জনসংঘের সময় থেকে কাশ্মীরে কাজ হচ্ছে, পরবর্তীকালে বিজেপিও যেভাবে কাজ করেছে, কিন্তু এই যে যেভাবে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট, এটা সবে 1 বছর হয়েছে কিন্তু মোতাবাড়ি এই আপনার মুর্শিদাবাদে 1 বছর হয়েছে, শামশেরগঞ্জে। ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সপেরিমেন্ট, কিন্তু ওই এক্সপেরিমেন্ট আমাদের জন্য কিন্তু ইটস আ বেল, ইট ইজ দি ফাইনাল বেল উইচ ইজ টোলিং ফর আস। বিদ্যুৎ দা এখানে মনে করালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। আমি সেই জন্য বলছি যে আমাদের সামনে আজকে সংকট 1947 সালে যে ধরনের সংকট ছিল সেই ধরনের সংকট আমাদের সামনে। এবং আমরা যখন 2047-এ ভারতের স্বাধীনতার 100 বছর পালন করব, আমরা তখন পশ্চিমবঙ্গ গঠনেরও তো 100 বছর পালন করব। তো আমরা যখন বিকশিত ভারতের কথা বলছি, বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া অসম্ভব। গতকাল বারুইপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কথা উনি অনেক জায়গায় বলেছেন, কালকেও রিইটারেট করেছিলেন, আমি সেখানে ছিলাম, পরিষ্কারভাবে বলছেন আমি পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্য দেখতে চাই। এবং বাঙালি হিন্দু হোমল্যান্ডের কথা আবার মনে করিয়ে দিলেন বিদ্যুৎ দা। পশ্চিমবঙ্গের উদ্দেশ্য কি ছিল, গঠনের উদ্দেশ্য ছিল কি ছিল, এবং সেই ইতিহাসে গেলে সেই উদ্দেশ্য আমাদের বারে বারে নিজেদেরকে মনে করাতে হবে, and so that we can pass it on to the next generation without erasing that history. ওই অস্তিত্বের সংকট, ধর্মের সংকট এই কারণে কেন আমাদের সামনে আজকে এমন একটি পরিস্থিতি যে সেই ইতিহাসকে খুব সুপরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। না হলে একজন নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট, বর্ষিয়ান অধ্যাপক, মনে হয় যোগমায়া দেবী কলেজে যখন পড়াতেন, এখন একটু বেশি আর কি হয়ে গেছেন, বর্ষিয়ান হয়ে গেছেন, তিনি হঠাৎ একদিন বলে উঠলেন যে রাজনারায়ণ বসুর কোনো প্রাসঙ্গিকতা নেই, যিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা লিখেছেন, যাকে বলা হয় স্বদেশী আত্মনির্ভর ভারতের একেবারে একজন মানে প্রাণ পুরুষ, তাকে বলা হয় পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো প্রাসঙ্গিকতা নেই। দুর্ভাগ্যের কথা, যারা আজকে নিজেদের বাঙালির গর্ব হিসেবে প্রজেক্ট করে, তারা কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী সমাজ, যেখানে গুরুদেব আত্মশক্তির কথা বলছে, আত্মশক্তির দ্বারা সমাজের পুনর্নির্মাণের কথা বলছেন, যেখানে তিনি বলছেন হিন্দু উইল গো ব্যাক টু দেয়ার ল্যান্ড, এবং পুরো যারা পশ্চিমবঙ্গের ওপারে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে সবুজ রং জিতে এসছে জামাতে, এবং পরিষ্কার নাম নিয়ে বলছি, আপনারা সবাই উই আর অল ওয়েল ইনফর্মড, তাদের জামাতের গোড়ার অস্তিত্ব কি, জামাতের আইডিওলজিক্যাল বেস কি, হোয়াট ইজ দেয়ার ফান্ডামেন্টাল আইডিওলজি, ইট ইজ অ্যান্টি ইন্ডিয়া, গজওয়ায়ে হিন্দ, বৃহত্তর বাংলাদেশ, এবং তারা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অন্তর্গত বলে করার তাদের উদ্দেশ্য। এবং সেই জন্যে, এবং তারা বহু বছর ধরে কিন্তু ওই সীমান্তবর্তী এলাকা ওপারে তারা কাজ করছে, এবং তাদেরই শাখা প্রশাখা বিভিন্নভাবে এপারেও গজিয়ে উঠেছে গত কয়েক দশক ধরে। এবং সেই জন্যেই বলা হচ্ছে পরিবর্তন। কেন আমাদের এই পশ্চিমবঙ্গে এমন ধরনের একটি ব্যবস্থা, এমন ধরনের একটি ব্যবস্থাপনা, একটি সিস্টেম, একটি মানসিকতা দরকার, যে ওই কেন্দ্রের সাথে একেবারে তালে তাল মিলিয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে এই এলাকাগুলোকে সুরক্ষিত করার সংকল্প নেবে এবং কাজে নামবে। দিস ইজ আওয়ার গ্রেটের চ্যালেঞ্জ।
কেন আগামী দিনে তা যদি না হয়, এই কাঁটাতারের বেড়া হচ্ছে অজুহাত, আরো অনেক কিছু সেখানে করতে দেওয়া হচ্ছে না। Where would you find an elected chief minister abusing the central agencies, abusing the central forces? এবং যে কোথায় সেখানে তিনি সাধারণ মানুষকে বলছেন তাদেরকে গিয়ে তাদের প্রতি হামলা করতে, তাদের বিরুদ্ধে যেতে। এই ধরনের একটি অদ্ভুত পরিস্থিতি পশ্চিমবঙ্গে। এবং যে পশ্চিমবঙ্গ গঠন করার সময় বিদ্যুৎদা মনে করালেন 19 মার্চ 1947 তারকেশ্বর হিন্দু মহাসভার তারকেশ্বর অধিবেশনের পর সেখানে নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় সভাপতি, তিনি বিশেষ করে সেই অধিবেশন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দায়িত্ব দিলেন যে তিনি এই পশ্চিমবঙ্গ গঠন এবং বাংলা ভাগের পুরো আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাবেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির ওই কথা পরিষ্কারভাবে যেটা বিদ্যুৎদা কোট করলেন, এবং কেন পশ্চিমবঙ্গ গঠন করতে হবে আমাদের, সেখানে পরিষ্কারভাবে তিনি বলছেন ইজ ইট আ ক্রাইম, এবং এই স্টেটমেন্ট যেখানে তিনি পাবলিক স্টেটমেন্ট দিয়েছিলেন, ইজ ইট আ ক্রাইম অন আওয়ার পার্ট টু ডিমান্ড দ্যাট উই মাস্ট হ্যাভ আওয়ার ওন টেরিটরি, উই অর্থাৎ বাঙালি হিন্দু, we must have our own territory where we can live as free men and build up our own culture, সাংস্কৃতিক আমাদের সাংস্কৃতিক ধারা প্রবাহ অক্ষুণ্ণ রাখতে পারি যাতে, and build up our own culture, our own social and economic life in accordance with our best tradition. Is it a crime to demand this? এবং সেই শ্যামাপ্রসাদের গঠিত পশ্চিমবঙ্গে আমাদেরকে বলা হচ্ছে, ও কি বলা হলো, 1 সেকেন্ডে 12টা, তাই তো? আপনারাই বলে দিয়েছেন। সহ্য করতে হবে আমাদের শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ। ইজ ইট আ ক্রাইম অন আওয়ার পার্ট টু ডিমান্ড দ্যাট উই মাস্ট হ্যাভ আওয়ার ওন টেরিটরি ওয়ের উই ক্যান লিভ অ্যাজ ফ্রি মেন অ্যান্ড বিল্ড আপ আওয়ার ওন কালচার, দ্যাট ইজ দি হিন্দু কালচার, অ্যান্ড আওয়ার ওন সোশ্যাল ইকোনমিক লাইফ ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার বেস্ট ট্রেডিশন। সেই জন্যে এই 1 ইঞ্চ এখন এমন পরিস্থিতি, পরিবর্তন হলে দেন পশ্চিমবঙ্গ মেন স্ট্রিম আবার মূল স্রোতে ফিরবে। পরিবর্তন হলে there will be these grand ideas। এই যে মলাক্কা স্ট্রেটের কথা বললেন, হ্যাঁ, মলাক্কা স্ট্রেট একদিকে, এবং আসিয়ান, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে ব্রিজ এই পশ্চিমবঙ্গ এক সময়। গত 50 বছর ধরে কিন্তু কোনো গ্র্যান্ড আইডিয়া এই পশ্চিমবঙ্গ থেকে বেরোয়নি। We have become isolated. কিন্তু আজকে আমরা বলছি পশ্চিমবঙ্গ as the gateway to Southeast Asia, to ASEAN. পশ্চিমবঙ্গ not only as a gateway, as an active bridge, as a link, এবং ভারতের এই পৃথিবীর এই ভূখণ্ডে যে ভারতের নীতি হবে, বিদেশ নীতি হবে, কূটনীতি হবে, পশ্চিমবঙ্গের মাধ্যমে সেটা পরিচালনা করা হবে। এবং কিন্তু আমরা কোন পরিস্থিতিতে আছি এখন? অপারেশন সিন্দুরকে বলা হচ্ছে সো কল্ড একজন নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট, বিখ্যাত মানে খুব ঐতিহাসিক শহর কৃষ্ণনগর, তিনি বলছেন অপারেশন সিন্দুর ওয়াজ সো কল্ড, ইট ওয়াজ এ সো কল্ড অপারেশন, সো কল্ড। অদ্ভুত পরিস্থিতি। এবং তারা এই বলার জন্যে বিদেশ থেকে কোনো ধরনের নির্দেশ পাচ্ছেন কিনা এই প্রশ্নটা থেকেই যায়। একজন মুখ্যমন্ত্রী বলছেন, তিনি বলছেন ইট ইজ আ স্কার্মিশ। অপারেশন সিন্দুর যেখানে শুধু কেবলমাত্র আমাদের আত্মনির্ভর প্রতিরক্ষার প্রতীক নয়, অপারেশন সিন্দুর যেখানে ভারত যে লিমিটেড রিটালিয়েশন করতে পারে এবং জঙ্গি ঘাঁটি, আমাদের শত্রু দেশের একেবারে বিমান ঘাঁটি, বিভিন্ন এলাকা ধ্বংস করে দিতে পারে, এবং তার প্রুফ সহিত সারা পৃথিবীকে দেখানো হয়েছে, সেখানে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বলছেন ইট ওয়াজ এ স্কার্মিশ, ইট ইজ নট এ ওয়ার, এবং পলিটিক্যাল গিমিক, এবং প্রধানমন্ত্রী ওয়ার মার্কেটিং করছে, যেখানে আমাদের বায়ুসেনা, আমাদের জওয়ানরা যেখানে লড়ছে সেখানে তিনি বলছেন ওয়ার, এবং পার্সোনালাইজড অ্যাটাক করছেন, বলছেন যে তিনি তো বিবাহ করেননি, তাহলে সিঁদুর নিয়ে তার এত মাথা ব্যথা কেন? যিনি বলছেন তার অবস্থাও তো আপনারা জানেন। কিন্তু যাই হোক, I think this is broadly the crisis as I spelled it out before West Bengal. আমাদের এইখানে একটি ক্ষুদ্র প্রয়াস আছে,
আমি বিদ্যুদার অনুমতি নিয়ে সেই এনেওছি, আপনারা একটু দেখবেন। খুব সংক্ষেপে বলি যে আমি বিশদ আলোচনা করব না, এই বইটা আপনারা নিজেরা পড়বেন, বেঙ্গল ম্যাটার্স। গত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘীয় পরিকাঠামোর মধ্যে, ইন দি ফেডারেল স্ট্রাকচার, উনি যতটা সম্ভব পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতে তিনি করেছেন। সংস্কৃতির দিক থেকে ইউনেস্কো হেরিটেজ ট্যাগ, শান্তিনিকেতনকে অবশেষে ইউনেস্কো হেরিটেজ ট্যাগ দেওয়া হচ্ছে। আমি যখন প্রথম বোলপুরে গেছি, যখন প্রথম বোলপুরে 2021-এ গেছি, প্রত্যেকে জিজ্ঞেস করছে এটা তো একজনের গড়। I don't want to take his name and sanctify or profane this gathering, কিন্তু এটা একজনের গড়। আমি অবশেষে তাদের বললাম, আচ্ছা আপনারা তার নাম নিচ্ছে, গুরুদেবের নাম নিচ্ছেন না তো, যে এটা রবীন্দ্রনাথের গড়, তার কেন্দ্র। আমার মনে হয় যে এইখানে আমরা সংস্কৃতির দিক থেকে নেতাজির প্রতি, আমাদের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক প্রাণকেন্দ্রের প্রতি, স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরিকাঠামোর দিক থেকে যে যে পরিসংখ্যান বিদ্যুৎ আজকে এখানে দিয়েছেন, সেই পরিসংখ্যানগুলো উল্টে দেবা, সেগুলোকে কাউন্টার করার চেষ্টা প্রধানমন্ত্রী করেছেন, কিন্তু একটু লিমিটেড ওয়েতে। কেন ওই যে সংঘীয় পরিকাঠামোর মধ্যে তার ক্ষমতা সীমিত, এবং তিনি সংঘীয় পরিকাঠামোর মানে সংঘীয় ঢাঁচার কিন্তু উল্লঙ্ঘন করবেন না, কেননা এইখানে যারা রয়েছেন ক্ষমতায় তারা at every step challenge the cooperative federalism structure of this country। এবং সেই জন্য আমরা বলছি যে উনি যা করেছেন 12 বছরে, এবং অনেক পরিসংখ্যান, ফর এক্সাম্পল 27% অ্যাসিড অ্যাটাক কেসেস অল ওভার ইন্ডিয়া টেক প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, 41% বিফোর ম্যারেজেবল এজ, মহিলাদের মানে মেয়েদের বিয়ে থা করে দেওয়া হচ্ছে, চাইল্ড ম্যারেজ বলা যেতে পারে এই পশ্চিমবঙ্গে। এদিকে আমরা রামমোহন, আমাদেরকে বলা হয় যে আমরা তো সব বহিরাগত, রাজা রামমোহন, বিদ্যাসাগরকে আমরা চিনি না ভালো করে, ঠিক, উই ডোন্ট নো, আমার শিখতে হচ্ছে। এইসব আমরা লিখেছি, উই হ্যাভ নট গট ইনটু এনি পলিটিক্যাল রেটরিক। এখানে আমরা বলেছি যেটা চেষ্টা করা হয়েছে এবং আগামী দিনে যাতে 100% করা যেতে পারে, এই রাজ্যকে আবার we put West Bengal back on track, তার জন্যে ওই যে পরিবর্তন এবং এক মানসিকতা যে পশ্চিমবঙ্গকে আবার 50 বছর আগে যেমন ছিল, what Bengal thinks today, India thinks tomorrow, সেই পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাওয়া। এবং সেটা তখনই সম্ভব যখন একটি সামঞ্জস্য, একটি সিনার্জি, একটি কোঅর্ডিনেশন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে থাকে, এবং তার প্রথম ধাপ হলো পরিবর্তন। তো এই ছিল আপনাদের কাছে আমার একটু, আপনারা খুব ধৈর্য ধরে শুনেছেন। আমি শুরু করেছিলাম এবং শেষ করতে চাই, বিদ্যুৎদা শঙ্খ ঘোষের কবিতা দিয়ে শেষ করেছেন। আমি একজন প্রায় বিস্তৃত ব্যক্তিত্ব, তার লেখার কয়েকটা পংক্তি দিয়ে শেষ করতে চাই। এবং কি বিড়ম্বনা দেখুন, ঋষি বঙ্কিমের এক অর্থে তার ঋষি বঙ্কিমের শতবর্ষ এবং বন্দে মাতরমের শতবর্ষ, তার ভাগ্যটা খারাপই ছিল। কেন, তার যখন জন্মের শতবর্ষ, জন্ম শতবার্ষিকী যখন চলছে, তখন মুসলিম লীগ বিরোধিতা করেছিল বন্দে মাতরম আনন্দ মঠের এই বঙ্গভূমি থেকে দাঁড়িয়ে, এবং কলকাতার রাজপথে মুসলিম লীগ বনফায়ার করেছিল আনন্দ মঠের বইয়ের কপি, সে 1938 সাল। এবং তদানীন্তন কংগ্রেস লিডারশিপ নতজানু হয়ে স্বীকার করে নিয়েছিল যে খণ্ডিত বন্দে মাতরম গাওয়া হবে। হঠাৎ 3 দশক পর তাদের মনে হলো এ পৌত্তলিকতার নিদারুণ। এবং আমি সে বিষয়ে যাচ্ছি না, আলাদা হয়ে অনেক আলোচনা, মানে অনেক বিষয় রয়েছে, কিন্তু সেই সময় সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দীনেশ চন্দ্র সেন এবং রামানন্দ চট্টোপাধ্যায় প্রমুখ এর বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে কেন এটা পৌত্তলিকতা না, এবং কেন অখণ্ড বন্দে মাতরম গাওয়া উচিত না। এবং সে বিশাল তার সেই সময় ডিবেট চলেছিল, সেদিকটা কিন্তু আমাদের বলা হয় না। এবং তারপর দেখুন 1975 সালে যখন বন্দে মাতরমের 100 বছর, তখন এমার্জেন্সি, কারুর দায়িত্ব নেই। এবং 150 বছর এখন যখন পালন হচ্ছে, অবশেষে when ঋষি বঙ্কিম is getting his due, এই পশ্চিমবঙ্গ থেকে এক সংখ্যক মানুষ তারস্বরে তার বিরোধিতা করছেন। এবং তো
আমি বলছি যে এই পশ্চিমবঙ্গে আমাদের বলা হচ্ছে আগামী দিনে 50% মানুষ যাতে উর্দুভাষী হয় এই কামনা আমরা করি। একদিকে যখন আমাদের বলা হচ্ছে, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি রেজাউল করিমের কথা এবং তার সেই ক্ষুরোদার লেখা বঙ্কিমচন্দ্র মুসলমান সমাজ। এবং the question is what kind of mentality do we need in West Bengal from that section, from that community? রেজাউল করিম বিরোধিতা করেছিলেন মুসলিম লীগের বিরোধিতা। তিনি লিখছেন, বলছেন অসাধারণ, মানে ওনার এই কয়েকটা পংক্তি আপনারা শুনুন। বলছেন, মহাকবি কালিদাস আমাদের পর নহে, ভবভূতি, ভর্তৃহরি, বরাহমিহির আমাদের পর নহেন। রেজাউল করিম। সীতা, সাবিত্রী, রাম, লক্ষণ, অর্জুন, শ্রীকৃষ্ণ, ভীম, যুধিষ্ঠির কেউ আমাদের পর নহেন। ইহারা আমাদের অস্থিমজ্জার সহিত জড়িত, তাহাদের আদর্শকে পদদলিত করিবার কোনো কারণ নাই। দৈনন্দিন জীবনে তাহাকে আদরের ধন বলিয়া মাথায় তুলিয়া লইতে হইবে। বহির ভারতীয় স্বধর্ম প্রীতি যেন কোনদিনই আমাদিগকে ভারতীয় সংস্কৃতির প্রতি বিরূপ না করে। সুতরাং বঙ্কিমচন্দ্র ভারতীয় সংস্কৃতিকে ভালোবাসিয়া আমাদের প্রতি কোনো অবিচার করেন নাই, অর্থাৎ সেই সম্প্রদায়ের প্রতি। বঙ্কিমচন্দ্র যে ভারতীয় সংস্কৃতিকে খুব বড় করিয়া দেখিয়াছেন, তাহার একটি কারণ তাহার গভীর স্বদেশ প্রীতি। এই স্বদেশ প্রীতির উপর জোর দিবার জন্য প্রাচীন সভ্যতার ভালো দিকটিকে তিনি সকলের সম্মুখে তুলিয়া ধরিয়াছেন। পাশ্চাত্য সভ্যতার মোহে যেন জাতি আত্মবিস্মৃত হইয়া না পড়ে, সুতরাং তাহার হিন্দু প্রীতির গোড়ার কথা গভীর স্বদেশ প্রীতি। দিস অ্যান অ্যানালিসিস বাই রেজাউল করিম। এবং এই বই আউট অফ প্রিন্ট, এই আমরাই বিলি করছি এই বই, আমাদের ফ্যাসিবাদী বলেন, যারা আমাদের ফ্যাসিবাদী বলেন তারা এই বইটাকে একেবারে চেপে দিয়েছে, আউট অফ প্রিন্ট। আপনারা গুগল করে দেখবেন, কারেন্টলি আনঅ্যাভেলেবল, কিন্তু আমাদের কাছে আছে। আমরা সেটাকে বার করে, আমরা সেটাকে ফটোকপি করে, স্পাইরাল বাইন্ড করে ডিস্ট্রিবিউট করছি, সফট কপি দিচ্ছি। কেন? আমরা এই ভারত চাই, এই ভারত চাই। এবং তিনি বলছেন যে আমরা এসেছিলাম কিন্তু এ দেশে অ্যাজ কনকারার্স, কিন্তু এখন আমরা নিজেরা উই হ্যাভ বিন কনকার্ড। এবং আমাদের মানসিকতা, কনকারারের মানসিকতা দিয়ে কিন্তু সনাতনী এই দেশের ভারতের সংস্কৃতি সমাজকে দেখলে চলবে না। আমরা ভারতীয় হিসেবে ভারতকে দেখব, এ কথা তিনি বলছেন। সেই জন্য আমার মনে হয় পশ্চিমবঙ্গে ওই দিস ইজ অ্যাবসলিউটলি অ্যান্টিথেটিক্যাল টু দোজ হু সে ওই 1 সেকেন্ডে 13 ঘন্টা, বিকজ অবভিয়াসলি ফর দেম রেজাউল করিম is unacceptable. They would not want him to want his legacy, or they wouldn't want us to discuss his analysis of Bankim Vande Mataram.